উত্তম কুমার ও সপ্তপদী। উত্তম কুমার ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছিল, যেমন হারানো সুর, সপ্তপদী, ভ্রান্তিবিলাস, যৌতুকগৃহ, উত্তর ফাল্গুনী, কমললতা। এই ছবিগুলোর সাহিত্য মূল্য ছিল অসীম। একটি হলিউডি ছবির গল্প থেকে তৈরি হয়েছিল হারানো সুর 1957 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে তৈরি হয়েছে সপ্তপদী 1961 সালে। সুবোধ ঘোষের একটি ছোট গল্প থেকে তৈরি হয়েছিল যৌতুকগৃহ। শেক্সপিয়ারের নাটক থেকে বিদ্যাসাগর মশাই রচনা করেছিলেন ভ্রান্তিবিলাস। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাস থেকে একটা অংশ বেছে নিয়ে নির্মিত হয়েছিল কমললতা। এইখান থেকেই উত্তম কুমারের অন্য এক পরিচয় আমরা খুঁজে পেতে পারি। তা হলো হালকা বাজার চলতি সস্তা ধরনের গল্পটি একেবারেই পছন্দ করতেন না, যদিও সেই রকম ছবিতেই পেশাগত কারণে বারবার অভিনয় করেছেন। আমরা জানতে পেরেছি যে এই মানুষটি অবসর সময়ে সাহিত্য চর্চা করতেন। বাংলা এবং ইংরেজি সাহিত্যের প্রতি তার ছিল তীব্র আকর্ষণ। কাফকা, কামুর মতো সাহিত্যিকদেরও লেখা তিনি পড়তেন। আর ছিল বিখ্যাত হলিউড সিনেমার আকর্ষণ। চলচ্চিত্রগত অভিনয়ের ধারণা তিনি অর্জন করেছিলেন হলিউডের সিনেমা থেকে। আজকে আমরা সপ্তপদী সিনেমা নিয়ে আলোচনা করব। এই সিনেমাতে শেক্সপিয়ারের ওথেলো নাটকের একটি নির্বাচিত দৃশ্য তাকে অভিনয় করতে হয়েছিল। যদিও সংলাপের ক্ষেত্রে উৎপল দত্তের কণ্ঠস্বরকে ব্যবহার করা হয়েছে, কিন্তু শারীরিক অভিনয় তাঁকেই তো করতে হয়েছিল। বাংলা ছবি তো এরকম একটি দৃশ্যের অবতারণা সম্ভবত আগে কখনো দেখা যায়নি। মানুষ বড় নাকি ধর্ম বড়? ধর্ম কি প্রেমপ্রীতি মানবিকতার ঊর্ধ্বে? এই বিষয়টা নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন সপ্তপদী উপন্যাসের গল্প। বর্তমানে ভারতবর্ষে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রাচীন ভারতবর্ষেও ব্রাহ্মণ্যবাদী শাসনের বিরুদ্ধে চারবাক সম্প্রদায় থেকে শুরু করে গৌতম বুদ্ধ হয়ে আমাদের চৈতন্যদেব, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ রীতিমতো আন্দোলন শুরু করেছিলেন, যার প্রভাব পড়েছিল কাব্যে, সাহিত্যে, বাংলা সংস্কৃতিতে। 50-এর দশকের বাংলা সিনেমাতেও এই বিষয়টা বারবার করে ফিরে ফিরে এসেছে। প্রযোজক হিসাবে উত্তম কুমার এই বিষয়গুলো নিয়ে সিনেমা করতে গিয়ে এসে বাণিজ্যিক ঝুঁকি কেন নিয়েছিলেন? তার কি একবারও মনে হয়নি যে এইসব গল্প নিয়ে বাংলা সিনেমার মূল ধারায় প্রবেশ করার অর্থ একরকম দুঃসাহস বলা যেতে পারে? আজকের দিনে এসব তো ভাবাই যায় না, অথচ তিনি এই সাহস দেখিয়েছিলেন। প্রখ্যাত সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়কে নিয়ে চিত্রনাট্য রচনা করালেন। অজয় করের মতো অত্যন্ত গুণী, রুচিশীল চলচ্চিত্র পরিচালককে পরপর দুটো ছবির জন্য ডেকে নিয়েছিলেন। তারপর দেখা গেল উত্তম কুমার, সুচিত্রা সেনের জুটিতে যতগুলো ছবি তৈরি হয়েছিল, তার মধ্যে হারানো সুর এবং সপ্তপদী সবচেয়ে সেরা ছবি। এই দুটি ছবিতে নায়ক নায়িকার চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন উত্তম, সুচিত্রা। আমরা একথা বলতে পারি যে পরিচালক অজয় করের সবচেয়ে সেরা শিল্প সমৃদ্ধ ছবির তালিকায় সপ্তপদী 1 নম্বরে থাকবে। সেই যুগে একটা বাংলা ছবি তৈরি করতে গেলে কম বেশি 1 লাখ টাকা খরচ হতো। সপ্তপদী তৈরি করতে 13 লক্ষ টাকা খরচ হয়েছিল। তবে এই ছবিটিকে বাণিজ্যিক সাফল্য এসেছিল আশাতীত। তখনকার দিনে সিনেমা হলে একটা ছবি একই দিনে পরপর 3 বার দেখানো হতো। এইভাবেই কলকাতার রূপবাণী, অরুণা, ভারতী এবং আরও কয়েকটি সিনেমা হলের আলোচ্য ছবিটি প্রায় 6 মাস ধরে দেখানো হয়েছিল। পরেও যতবার এই ছবিটি ঘুরে ফিরে বিভিন্ন সিনেমার হলে মুক্তি পেয়েছিল, তখনও সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া হয়েছিল। ছবিটি জাতীয় পুরস্কার অর্জন করেছিল। অভিনয়ের জন্য উত্তম কুমার পেয়েছিলেন জাতীয় পুরস্কার। সেই যুগে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের জন্য বাংলা ছবি তৈরি হতো বাংলা সাহিত্য থেকে গল্প আহরণ করে। যেসব গল্পের মধ্যে যেমন ছিল সাহিত্যমূল্য, রুচিশীলতা এবং অনবদ্য অভিনয়, তবে চলচ্চিত্রের ভাষা সেভাবে দেখা যেত না। তাই সম্ভবত সে সময়ের এই ছবিগুলোকে বলা হতো সেলুলয়েড লিটারেচার। আমরা সিনেমার পর্দায় এক ধরনের নাটক দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছিলাম। সত্যজিৎ রায় পথের পাঁচালী কি করে ভারতীয় সিনেমার দিক চিহ্ন তুলে ধরলেন। চলচ্চিত্রের ভাষা যে কি হবে বা কি হতে পারে, এইটা বাংলা ছবির বা ভারতীয় ছবির দর্শকরা বুঝতে পারল
আমরা অবাক বিস্ময় নিয়ে দেখলাম অজয় কর তার পরিচালিত হারানো সুর এবং সপ্তপদী ছবিতে সেই ভাষার অনবদ্য প্রয়োগ ঘটালেন। মনে রাখতে হবে যে অজয় কর মূলত ছিলেন একজন কৃতি আলোকচিত্র শিল্পী। জীবনের শুরুতে টালিগঞ্জে পা রেখেছিলেন ক্যামেরাম্যান হিসেবে। তার প্রথম পরিচালিত ছবি ছিল একটি ক্রাইম থ্রিলার জিঘাংসা। এই ছবিতে মধ্যরাতে কুয়াশাচ্ছন্ন জঙ্গলের ছবি তোলা হয়েছিল একেবারে স্টুডিওর মধ্যে। তারপর খেলাঘর ছবিতে, যাতে অভিনয় করেছিলেন উত্তম কুমার ও মালা সিনহা, তাতে জেলখানা ও জেলখানা থেকে কয়েদি পালানোর দৃশ্যে যেসব শট তোলা হয়েছিল, ভাবতে গেলে আজকের যুগে অবাক লাগে। স্টুডিওর মধ্যে যেমন কোনো বিশাল সেট না করেও শুধুমাত্র কয়েকটি আলোর ব্যবহারে ক্যামেরার অ্যাঙ্গেল নির্বাচন করে যে ব্যঞ্জনা তৈরি করা হয়েছিল তা ছিল বিস্ময়কর। সপ্তপদী সিনেমাতেও একই রকম দৃশ্য রচনা বাংলা ছবিতে তার আগে এবং পরে কখনোই দেখা যায়নি। যেমন স্টুডিওর মধ্যে রেড ক্রসের হাসপাতাল তৈরি করে শুধুমাত্র আলোর জাদুকরিতে রণাঙ্গনের বাস্তবতা গড়ে তোলা হয়েছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই গানের চিত্রায়ন করা হয়েছিল স্টুডিওর অভ্যন্তরেই। ব্যবহার করা হয়েছিল ব্যাক প্রজেকশন, যার তুলনা সে সময় বাংলায় অন্য কোনো ছবিতে খুঁজে পাওয়া যাবে না। তারপর দৃশ্যের পর দৃশ্যে কত যে প্রতীক ইমেজারি এসেছে, যা থেকে বোঝা যায় চলচ্চিত্র কেন সমস্ত শিল্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। উত্তম কুমার এবং সুচিত্রা সেন এই সপ্তপদী ছবিতে হলিউডি ঘরানায় অভিনয় করেছিলেন, যে অভিনয় ছিল ওই জনপ্রিয় জুটির আগের এবং পরের সমস্ত ছবির মধ্যে ব্যতিক্রমী। একথা বলার অপেক্ষা রাখে না যে এই জুটির প্রথম দিকের সিনেমাগুলো অর্থাৎ অগ্নিপরীক্ষা, সবার উপরে, পথে হলো দেরি, ত্রিজামা, সাপমোচন ইত্যাদি ছবিতে উত্তম কুমারের অভিনয় সেভাবে মেথডিক্যাল ছিল না। একরকম বোকা বোকা অভিনয় করে গেছেন। এই সব ছবিতে তাকে অনেক সময় থিয়েটারি কায়দায় অভিনয় করতে হয়েছে। যদিও চাঁপাডাঙ্গার বউ ইত্যাদি ছবিতে তাকে বেশ সাবলীল ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। অরুন্ধতী দেবীর সঙ্গে বিচারক ছবিতেও তার অভিনয় দৃষ্টান্ত ছিল একেবারে ব্যতিক্রমী। তিনি ছিলেন আন্ডার অ্যাক্টিং এর মাস্টার। আবার কৌতুক অভিনয়ও তার প্রতিদ্বন্দ্বী খুব কম ছিল। তবে একথা বলতেই হবে যে তারাশঙ্করের সপ্তপদী উপন্যাসের কৃষ্ণেন্দু চরিত্রটি উপন্যাসের পাতা থেকে সিনেমার পর্দায় অসীম দক্ষতার সঙ্গে তুলে আনতে পেরেছিলেন উত্তম কুমার। এই চরিত্রটি ছিল একজন তরতাজা কালো চামড়ার যুবকের, যে ধর্ম মানত না, ঈশ্বর বিশ্বাসী ছিল না, সামাজিক সমস্ত রকম প্রতিকূলতাকে অগ্রাহ্য করে, পিতার ধর্মীয় কুসংস্কারকে অস্বীকার করে বিলেত ফেরত ডাক্তার হয়ে ওঠার সাধনা করতে হয়েছিল। কলেজ জীবনে সে ছিল ছাত্রবন্ধুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ফুটবল, লন টেনিস এবং অভিনয়ের ক্ষেত্রেও কৃষ্ণেন্দু ছিল অত্যন্ত দক্ষ। এই ছেলেটি ঘটনাচক্রে একজন খ্রিস্টান যুবতীর প্রেমে পড়ে যায়। নায়িকা রিনা ব্রাউনের ইংরেজ পিতা নিজের মেয়ের সঙ্গে কৃষ্ণেন্দু বিবাহে মত দিয়েছিলেন একটি শর্তে, সেটা হলো কৃষ্ণেন্দুকে খ্রিস্টান হতে হবে। কৃষ্ণেন্দু যেহেতু ধর্মে বিশ্বাসী ছিলেন না, তাই খ্রিস্টান হওয়ার জন্য তার কোনো বাধাও ছিল না। সে যে কোনো উপায়ে তার ভালোবাসার মানুষকে পেতে চেয়েছিল। এটাই ছিল এই ছবির একমাত্র কেন্দ্রীয় দ্বন্দ্ব। এই খবরটা কৃষ্ণেন্দুর বাবা জানতে পারার পর তিনি কলকাতায় এসে রিনা ব্রাউনের সঙ্গে দেখা করেন এবং তাকে প্রথমে ধর্মের ভয় দেখান এবং শেষে অনুরোধ করেন যে রিনা যেন তার ছেলেকে ভুলে যায়। রিনা ব্রাউনও ছিল একজন নিষ্ঠাবান খ্রিস্টান সন্তান। সেই কারণে সে ধর্মবিদ্বেষী কৃষ্ণেন্দুকে বিবাহ করতে অস্বীকার করে। কৃষ্ণেন্দু তার ভালোবাসার মানুষকে বোঝাবার চেষ্টা করে। মানব ধর্মের ওপর আর কোনো ধর্মকে সে বিশ্বাস করে না। মূল কাহিনীতে শেষ পর্যন্ত নায়ক নায়িকার কোনো মিলন দৃশ্য ছিল না। তবে উত্তম কুমার এবং পরিচালক অজয় কর তাদের ছবিতে নানা ঘটনার মধ্য দিয়ে নায়ক নায়িকার মিলন ঘটিয়েছিলেন। প্রথমে লেখক তারাশঙ্কর তীব্র আপত্তি করলেও শেষ পর্যন্ত মিলন দৃশ্যের ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। আমাদের মনে আছে যে লেখকের এই সম্মতিসূচক চিঠি তখনকার দিনের প্রায় প্রতিটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। এই ঘটনা থেকেই বুঝতে পারা যায় যে তখনকার সাহিত্যের পাঠক
এবং সিনেমার দর্শক কতটা রুচিশীল ছিলেন। এই সপ্তপদী সিনেমাকে আমরা মূলধারার বাণিজ্যিক ছবির প্রবাহে কোনোভাবেই ফেলতে পারবো না, বরং আমরা বলতে পারি যে যথার্থ শৈল্পিক ক্লাসিক্যাল বাংলা ছবিগুলোর মধ্যে এই ছবিটি আসন পাওয়ার যোগ্য। শিল্প সমৃদ্ধ ছবি সবসময় বাণিজ্যিক সফলতা অর্জন করে না, এই ধারণা সপ্তপদী ভেঙে দিয়েছিল।